Welcome. Both planet. স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100। আমাদের আজকের গল্প পিছু ছাড়েনি। গল্প রচনায় শিবানী। লেখিকা তার নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় এই ছদ্মনামের ব্যবহার। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্প পাঠে অনন্যা, পৌলমী, সুচরিতা, রূপম এবং দীপায়ন। গল্পের সূত্রধার রূপম। শুরু হচ্ছে আজকের গল্প পিছু ছাড়েনি। এখন ডিসেম্বর মাস। গত বছর ঠিক এই সময়ের কথা মনে পড়লে এই প্রচন্ড শীতেও কপালে ঘাম জমা হয়। এরকমই একটা শীতের সন্ধে আমার জীবন, বলা ভালো আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমি অপর্ণা, আমি, সোহিনী আর রিজুলা, আমরা 3 বন্ধু সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি। এইচএস পরীক্ষার পর আমি আর সোহিনী গ্র্যাজুয়েশন করি, আর রিজুলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ওর বিষয় ছিল সিভিল। গ্র্যাজুয়েশন শেষ করে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু করি। সোহিনী মাস্টার্সে ভর্তি হয়, আর রিজুলা কলকাতাতেই একটা কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে জয়েন করে। ভালোই ছিলাম আমরা, ছুটির দিনগুলো একসাথে আনন্দ করে কাটাতাম। কিন্তু আমাদের এত সুখ বোধহয় নিয়তির সহ্য হয়নি। গত বছর ডিসেম্বর মাস, ক্রিসমাসের ছুটিতে আমরা 3 বন্ধু মন্দারমণি বেড়াতে যাব ঠিক করলাম। প্ল্যানটা রিজুই করেছিল। মন্দারমণি থেকে কিছুটা দূরে ওদের কোম্পানি একটা নতুন রিসর্ট তৈরির কন্ট্রাক্ট পেয়েছে, আর ওকে দায়িত্ব দিয়েছে সেই জায়গাটা দেখে আসার। সেই মতোই প্ল্যান হলো যে ফেরার দিন আমরা 3 জন মিলেই জায়গাটা দেখতে যাব। কথা মতো 29 তারিখ আমরা রওনা দিলাম। তখনও কি জানতাম আমাদের জন্য কি অপেক্ষা করছে? হাওড়া স্টেশন থেকে সকাল 10:30টায় ট্রেন ছাড়ল। সিটে বসেই সোহিনীর প্রথম কথা, ভাই, জীবনে প্রথম বড়রা ছাড়া আমরা 3 জন, শুধু আমরা 3 জন বেড়াতে যাচ্ছি। ওফ, ভাবলেই আনন্দে কেমন পাগল পাগল লাগছে। আমি যার এক্সাইটমেন্ট ধরেই রাখতে পারছি না। রিজু একটু হেসে বলল, আমি তো ভেবেছিলাম তোদের বাড়ি থেকে ছাড়বেই না, আর এবারেও আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। যাক, ফাইনালি তোরা বাধা গরু ছাড়া পেয়েছিস, এই অনেক। রিজুর বাবা মা দুজনেই চাকরি করতেন, তাই ছোট থেকেই রিজুকে সব জায়গায় একা একা যেতে হয়, আর সে কারণেই বোধহয় ওর সাহসটা মারাত্মক রকম বেশি। রিজুর কথায় আমিও খানিক হেসে নিয়ে বললাম, হ্যাঁ, ফাইনালি ছাড়া তো পেয়েছি, কিন্তু ওখানে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ি, বাড়ি থেকে যে কোনো সাহায্য পাবো না সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছে। শুনে রিজু আবার হেসে বলল, আরে ভাই, প্রবলেম কেন হবে? হোটেল, গাড়ি সবই তো বুক করা আছে। টুটিয়ে মজা করবো কটা দিন। উফ, মাছ ভাজা আর সমুদ্রের হাওয়া, আহা, আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি। আমাদের 3 জনের মধ্যে রিজুলাই সবচেয়ে বেশি হুজুগে, আনন্দ করতে ভীষণ ভালোবাসে। আমি একটু গলা খাকারি দিয়ে বললাম,
তা ভাই, সলিড মাছ ভাজা আর গ্যাসীয় সমুদ্রের হাওয়াই খাবো, নাকি তরল পদার্থ কিছু থাকবে? আরে বাস, তুমি তো ভাই আরেক কাঠি ওপর দিয়ে যাও। হবে হবে, সব ব্যবস্থা হয়ে যাবে, নো প্রবলেম। সোহিনী একটু ভুরু কুঁচকে আমাদের দুজনের দিকে তাকিয়ে নিয়ে বলল, দেখ ভাই, তোরা যা করবি কর, আমি কিন্তু নেই। বাবা জানতে পারলে দূর করে দেবে আমায় বাড়ি থেকে। আমি আর রিজু দুজনেই সোহিনীর কথায় হেসে ফেললাম। দেখতে দেখতে ট্রেনও দীঘা স্টেশনে এসে থামল। গাড়ি বুক করাই ছিল। আমরা হোটেলে পৌঁছলাম যখন, দুপুর 2টো হবে। স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম আনন্দ উপভোগ করতে। এইভাবে আনন্দে হুল্লোড়ে 2টো দিন কেটে গেল। তৃতীয় দিন সকালে রিজু ভাবল ওই জায়গাটার কথা আমাদের হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করবে। গুড মর্নিং দাদা। মর্নিং ম্যাডাম। রুম, ফুড, স্টাফ সার্ভিস সব ঠিকঠাক আছে তো? ম্যানেজার বেশ হাসি মুখেই বলল, হ্যাঁ সেসব ওকে। একটা ব্যাপারে একটু জানার ছিল, মানে একটা জায়গার লোকেশন। হ্যাঁ ম্যাডাম বলুন। রাজসিংহপুর এখান থেকে কত ডিস্টেন্স? এতক্ষণ ম্যানেজারের মুড ভালোই ছিল, বেশ হেসেই কথা বলছিল। এবার রিজুর প্রশ্ন শুনেই কিনা জানি না, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল তার। কিছুক্ষণ কি যেন ভেবে বলল, ওখানে কি দরকার ম্যাডাম? ওখানে টুরিস্ট স্পট তো কিছু নেই। 2-4 ঘর লোক থাকে, তারপর থেকে ঝাউবন। ওখানে দেখার কিছু নেই। আরে না না, ঘুরতে নয়, একটা কাজে যাব। ওখানে আমাদের কোম্পানির একটা প্রজেক্টের কথা চলছে, তাই প্লট দেখতে যাব। ম্যানেজার আরও একটু ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, ও ওখানে কিসের প্রজেক্ট ম্যাডাম? ওখানে একটা নতুন রিসর্ট তৈরি হবে, সেটার কন্ট্রাক্ট আমাদের কোম্পানি নিয়েছে। ম্যানেজার বোধহয় এবার বেশ ভয়ই পেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, ওখানে যাবেন না ম্যাডাম, ওদিকটা ভালো নয়, কেউ যায় না। কেন, কি কি প্রবলেম আছে ওখানে? আচ্ছা, বাজে লোকজনের জন্য বলছেন? চিন্তা করবেন না, আমরা একা যাব না, আমাদের সাথে আরো লোক থাকবে। আমরা যাব, জাস্ট প্লটটা দেখেই চলে আসব। ম্যানেজার আবারও সেই ভয়ার্ত কণ্ঠেই বললেন, না ম্যাডাম, মানুষের ভয় নয়, বললে বিশ্বাস করবেন কি? রিজুলা এবার একটু বিরক্তির সুরেই বলল, আহ, বলুনই না, কি প্রবলেম? লোকটা পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলল, আপনি কোন প্লটের কথা বলছেন বুঝতে পেরেছি। এখান থেকে 9-10 কিলোমিটারের মতো হবে। ওখানে বেশ কিছু বছর আগে একটা ওল্ড এজ হোম ছিল, তারপর ওই জায়গাতেই একটা রিসর্টের কনস্ট্রাকশন শুরু হয়েছিল। আমার এবার বেশ অস্বস্তি লাগছে। এমন কি হলো যে এই শীতকালেও লোকটা এমন ঘামছে? আমি আর না থাকতে পেরেই বলে ফেললাম, মানে ওখানে অলরেডি একটা রিসর্ট আছে? কি রে রিজু, তুই যে বললি খালি প্লট? আমাকে তো কোম্পানি সেরকমই বলেছে। আচ্ছা দাদা, একটু ডিটেলে বলতে পারবেন? ম্যাডাম, আমি বললাম ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল, শেষ হয়েছিল কিন্তু বলিনি। সোহিনী এবার বেশ বিরক্ত হয়েই বলল, আরে হেয়ালি করছেন কেন বলুন তো, ঠিক করে বলুন না ব্যাপারটা কি। ম্যানেজার এবার চোখ বড় বড় করে কিছুটা নিচু স্বরেই বলতে শুরু করলো, ওখানে রিসর্ট তৈরি শুরু হয়েছিল ঠিকই, কিন্তু শেষ হয়নি। শুনেছি মিস্ত্রি থেকে কন্ট্রাক্টর সবাই মারা গেছিল। জায়গাটা হন্টেড ম্যাডাম। শুনেছি আশ্রমটা গভর্নমেন্ট প্রপার্টি ছিল, তাই প্লটটা হাত করতে খুব একটা সুবিধা করতে পারছিল না, আর সে কারণে এই আশ্রমে আগুন লাগিয়ে দেয়। গোটা আশ্রমটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, সেই সঙ্গে ভেতরে থাকা মানুষগুলোও। তারপর এত বছরে অনেক কোম্পানি এসেছে ম্যাডাম, যারা মুখের কথায় বিশ্বাস করে ফিরে গেছে তারা প্রাণে বেঁচে গেছে, আর যারা বিশ্বাস করেনি, গাজওয়ারি করেছে, তারা। কথাগুলো শুনে আমি আর সোহিনী দুজনেই রিজুলার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। ও ম্যানেজারের কথা বিশ্বাস করেছে, এই রকম ভঙ্গিতে মাথা নাড়ল, তারপর চুপচাপ আমাদের রুমের দিকে চলে গেল। আমরাও গেলাম ওর পেছন পেছন।
ঘরে ঢুকে দরজা দিয়েই রিজুলার কান ফাটানো হাসি। ভাই সিরিয়াসলি? ভূত? হয় ম্যানেজার পাগল, না হয় চূড়ান্ত ভীতু, আর না হলে অন্য কোনো মতলব আছে লোকটার। আমরা তখনও রিজুলার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সোহিনী বলে উঠল, তোর সাহস বেশি জানি, কিন্তু অচেনা জায়গায় এসে বিপদ বাড়িয়ে কোনো লাভ আছে কি? আমিও না বলে পারলাম না। আমারও তাই মনে হয় ভাই। লোকটা আমাদের ওখানে যাওয়া থেকে আটকানোর জন্যই কথাগুলো বলেছে, এটা তো ডেফিনিট। এখন ওরই যদি কোনো বদমতলব থাকে, ওখানে গেলে যদি আমাদের কোনো বিপদে ফেলে, কি দরকার ভাই? বেড়াতে এসেছি, আনন্দ করি, বাড়ি ফিরে যাই। তোর প্লট দেখতে হয়, অফিসের লোকজন নিয়ে পরে আসিস। রিজুলা এবার একটু ঝাঁঝিয়ে উঠে বলল, ওসব বুলশিট তোদের বিশ্বাস করতে হয় কর, আমি পারলাম না ভাই। আর বলছিস ওই লোক আমাদের বিপদে ফেলবে? চল, আমিও দেখছি কি করতে পারে ও। দরকার পড়লে লোকাল থানায় জানিয়ে তারপর যাব। তোরা যদি ভাবিস যাবি, তাহলে ব্যাগ গুছিয়ে নে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই চেক আউট করবো। চেক আউট করবো মানে? আমাদের তো কাল ফেরার কথা, গাড়ি তো কাল সকালে বলা আছে। দুপুরে চেক আউট করলে রাত্রে থাকবো কোথায়? রিজুলা কিছুটা ব্যঙ্গের সুরেই বলল, কেন তোদের ওই হন্টেড হাউসে? ভাই তোরা পারিসও, তোরা নাকি সায়েন্সের স্টুডেন্ট, আর ভূতের গল্প শুনে হাওয়া বেরিয়ে গেল। সত্যি আমরা তিনজনেই সায়েন্সের স্টুডেন্ট। পরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া সিদ্ধান্তে আসা আমাদেরও ধাতে নেই। কিন্তু আজ কেন জানি না পরীক্ষা করতেই মন চাইছে না। কিন্তু রিজুকে আমরা চিনি, আমরা বারণ করলেও ও শুনবে তো নাই, বরং আমরা না গেলে ও একাই চলে যাবে। ঠিক ভাবা শেষ না হতেই রিজুলা বলে উঠল, কিরে কি ঠিক করলি? তোরা যাবি নাকি আমি একাই ভূতের সঙ্গে হানিমুনটা সেরে আসবো? না ভাই, ওই রিস্ক আমরা নিতে পারবো না। তারপর কি না কি কুকাণ্ড করে আসবি, আর বাড়ি ফিরে কাকু কাকিমা আমাদের ধরবে। যা, তুই রেডি হয়ে নে, আমরা প্যাক করছি। আমি স্পষ্ট বুঝতে পারছি সোহিনী নিজের ভয় লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ওকে একটু আশ্বস্ত করার জন্যই বললাম, আরে কিছু হবে না, চাপ নিস না, একটা তো রাত, তিনজনে গল্প করে কাটিয়ে দেব। সোহিনী কোনো কথা বলল না, মৃদু হাসলো মাত্র। লাঞ্চ সেরে দুপুর 2:30 নাগাদ আমরা চেক আউট করলাম। ম্যানেজার দেখলাম নিশ্চিন্ত মুখে তাকিয়ে আছে আমাদের দিকে, ভাবছে বোধহয় ফিরে যাচ্ছি। বেরোনোর সময় ম্যানেজার বলল, সাবধানে যাবেন ম্যাডাম, আবার আসবেন। হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘুরে কাটালাম। শীতের দুপুরের মিষ্টি রোদ বেশ ভালোই লাগছিল। বিকেল 4টে নাগাদ আমরা রাজসিংহপুরের উদ্দেশ্যে টোটোতে রওনা হলাম। প্রথমটায় টোটোওয়ালা যেতে চাইছিল না, কিছুটা ভাড়া বেশি দেওয়ায় এবং খানিকটা আগে নামিয়ে দেবে এই শর্তে রাজি হলো। টোটো আমাদের যেখানে নামালো সেখান থেকে আমাদের গন্তব্য আরও প্রায় 1 কিলোমিটার। ওটুকু আমরা হেঁটেই গেলাম। মাটির রাস্তা, জায়গাটা বিচের কাছেই, কিন্তু এদিকে লোক বসতি তেমন নেই। হোটেল রিসোর্ট তো দূরের কথা, এদিকে এখনো ট্যুরিস্ট আসে না। রাস্তায় পাকা ছাদের বাড়ি একটাও দেখলাম না। হাতে গোনা যে কটা বাড়ি দেখলাম, নেহাতি ছোট টালির চালার বাড়ি। শেষের 10 মিনিট একটাও বাড়ি চোখে পড়ল না। সমুদ্রের হাওয়ায় ঝাউবনের খসখস শব্দ আর ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে পরিবেশটা এমনিতেই একটু গা ছমছমে। ম্যানেজার যে জায়গাটার কথা বলেছিল সেটা চিনতে আমাদের অসুবিধে হলো না। একটা ইনকমপ্লিট কনস্ট্রাকশন, 1 তলার ছাদ উঠেছে মাত্র, উপরের তলার পিলার করা শুধু। 1 তলার ঘরগুলোর জানলা দরজাও কিছু নেই। আমরা যখন বাড়িটার সামনে পৌঁছলাম তখন 5:15 হবে। চারপাশের আবছা আলোয় বাড়িটা দেখে বেশ ভয়ই লাগলো। সোহিনী হঠাৎ বলে উঠল, এ কোথায় নিয়ে এলি? একে তো মশা, তারপরে ঘরে জানলা দরজা বাথরুম কিচ্ছু নেই, এখানে সারা রাত কিভাবে কাটাবো? রিজুলা সোহিনীর দিকে মসকিউটো রিপেলেন্টটা ছুঁড়ে দিয়ে বলল, নে মেখে নে। আর দরজা নেই তো কি হয়েছে, এখানে লোকজনও নেই যে তোকে এসে তুলে নিয়ে যাবে, আর তোর যা ওজন তাতে তোকে তুলতেও পারবে না।
আমরা সবাই খানিক হেসে নিলাম। আমাদের সাথে চার্জার লাইট, খাবার, জল, চাদর সবই ছিল। আমরা দুটো চাদর ভালো করে বিছিয়ে নিয়ে তিনজনে বসলাম। ঘন্টা 2-3 গল্প করতে করতে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎই বাইরে থেকে শুকনো পাতার উপর দিয়ে হাঁটার খসখস শব্দ কানে এলো। আমরা তিনজনেই একেবারে চুপ করে সোজা হয়ে বসলাম। ভূতের গল্পে বিশ্বাস জন্মানোর মতো কিছু তখনও ঘটেনি, তাই যদি কোনো বদলোক হয় সেই চিন্তাই প্রথম মাথায় এলো। কিন্তু না, আর কোনো আওয়াজ পেলাম না। আমরা আবার গল্পে মশগুল হতে যাব, ঠিক তখনই দেখলাম দরজা দিয়ে লম্বা কালো একটা ছায়ামূর্তি ঘরে ঢুকছে। সোহিনী আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে, কিন্তু রিজুর কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবলাম ও দরজার দিকে পেছন করে বসে মোবাইল ঘাঁটছে, তাই হয়তো খেয়াল করেনি। আমি আর সোহিনী চিৎকার করতে যাব, তখনই রিজু খিলখিলিয়ে হেসে উঠল, তার সাথে ওই ছায়ামূর্তিও। হাসতে হাসতেই বলল, এসো এসো প্রীতম দা, সত্যি মায়েরি আমার 2 পালোয়ান বন্ধু, এক্ষুনি কেঁদে ফেলেছিল বলে। আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ইনি কে? এভাবে আসার কি মানে? আর তুই যে আরো কাউকে আসতে বলেছিস সেটা তো আমাদের জানার কথা নয়। রিজুলা ব্যঙ্গ করে বলল, বলে দিলে কি আর তোদের কাদো কাদো মুখগুলো দেখতে পেতাম রে? ও হচ্ছে প্রীতম দা, প্রীতম চৌধুরী, আমার সিনিয়র। আমি ওর আন্ডারেই কাজ করি। ও কাছে একটা সাইট দেখতে এসেছিল, তাই ভাবলাম ওকে ডেকে নি। প্ল্যানটা ওরই ছিল। সরি ভাই, রাগ করিস না, তোরা যে এত ভয় পেয়ে যাবি বুঝতে পারিনি। সোহিনী এবার খানিকটা রেগে গিয়েই বলল, হ্যাঁ, আমরা হার্ট অ্যাটাক করে মরে গেলে তোর মজাটা পুরো হতো। মাঝখান থেকে প্রীতমদা হঠাৎ বলে উঠল, সরি সরি সরি, তোমরা রিজুর ওপর রাগ করো না, এইসব বদবুদ্ধি আমারই। রিজু কিন্তু বারণ করেছিল। এরপর রিজুলা আর প্রীতম ওদের কাজের ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে গেল। রাত 10টা নাগাদ শুকনো খাবার দিয়েই আমরা ডিনার করে নিলাম। তারপর ওরা দুজন দিব্যি চাদরের ওপর পিঠ ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ল, কিন্তু আমি আর সোহিনী ঠায় বসে। কিসের যেন একটা ভয় আমাদের চেপে ধরেছিল। ঘুমোনো তো দূর, আমরা শুতে অবধি পারিনি। বারবার নিজেদের এটাই বোঝাচ্ছিলাম, কোথাও তো কিছু নেই, অকারণেই ভয় পাচ্ছি। এভাবে বসে থাকতে থাকতে কখন একটু চোখ লেগে এসেছিল জানি না। হঠাৎ একটা পোড়া পচা মেশানো গন্ধে চমকে উঠে সোজা হয়ে বসলাম। দেখি সোহিনী আমার হাতটা খামচে ধরে বিস্ফারিত চোখে জানলার দিকে তাকিয়ে আছে। চার্জারের আলোয় দেখলাম এই প্রচন্ড ঠান্ডাতেও ও দরদর করে ঘামছে। জামা কাপড় চপচপে ভিজে গেছে ঘামে। আমি ধাক্কা দিয়ে ডাকলাম, কি রে, কি হলো? এভাবে ওদিকে তাকিয়ে আছিস কেন? এত ঘামছিসই বা কেন? শরীর খারাপ লাগছে? কিছুক্ষণ বাদে ধাতস্থ হয়েও ধরা ধরা গলায় উত্তর দিল, জানলা দিয়ে উল্টো হয়ে কেউ অনেকক্ষণ আমাদের দিকে তাকিয়েছিল। মানে মানে সানসেট থেকে নিচে ঝুঁকে দেখলে ঠিক যেমন হয় না তেমন, কিন্তু সানসেট তো দেখলাম না জানলায়, আর ছাদও তো অনেক উঁচুতে। কোনো মানুষ কিভাবে সেখান থেকে উল্টো হয়ে? কথাটা শোনার পর কিছুক্ষণ আমারও চিন্তা ভাবনা স্থগিত হয়ে গিয়েছিল। সোহিনী এমনিতেই প্রচন্ড ভয় পেয়ে আছে, ওকে গন্ধের কথাটা বললে যদি আরো ভয় পায়, তাই সেরাতে আর কিছু বলিনি, বরং বুঝিয়ে বললাম, ধুর, তাই আবার হয় নাকি? ওসব কিছু না, ভুল দেখেছিস। বাকি রাতটা দুজনে কাঁটা হয়ে বসে থাকলাম। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা দুজনে ওদেরকে ডেকে তুলে ওখান থেকে বেরোনোর জন্য রাজি করালাম। রিজুলা একটু বিরক্তির সুরেই বলল, ট্রেন তো সেই 8:30টায়, এখন গিয়ে কি করবি? এবার আমি আর ধৈর্য রাখতে না পেরেই চিৎকার করে বলে ফেললাম, তবে তোরা দুজনে থাক এখানে, যা খুশি কর, এখানেই থেকে যা, বাড়ি ফিরতে হবে না আর। আমরা বেরিয়ে গেলাম।
রিজুলা খানিক থতমত হয়ে বলল, আচ্ছা ব্যাগে জিনিসগুলো ভরার সময়টুকু তো দিবি। আমি আর সোহিনী বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা আসতে কিছুটা হেঁটে তারপর টোটো করে মন্দারমণি পৌঁছলাম। সেখানে ওরা দুজনে ব্রেকফাস্ট করলো, কিন্তু আমাদের গলা দিয়ে তখনও জল অবধি নামেনি। যাই হোক, কোনো মতে বাড়ি ফিরে ধরে প্রাণ এলো যেন। তারপর 1 সপ্তাহ কারোর সাথে যোগাযোগ ছিল না। 1 সপ্তাহ পর সোহিনীকে ফোন করে জানলাম ফেরার দিন রাত থেকেই নাকি ওর ধুম জ্বর। গতকাল থেকে একটু ভালো আছে। সোহিনীকে ফোন করার পর রিজুলাকে ফোন করলাম। ফোন বেজে গেল, ধরল না। পরপর বেশ কয়েকবার চেষ্টা করলাম, একবারও উত্তর পেলাম না। হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, সেটাও সিন করল না। কয়েকদিন এভাবে কোনো খবর না পেয়ে এবার একটু চিন্তাই হলো। আমরা দুজনে না হয় ভয় পেয়েছিলাম, কিন্তু ওর তো কিছু হয়নি। তবে ও কেন এমন বেপাত্তা? 1 সপ্তাহে কোনো খবর অবধি নেয়নি, আর এখন ফোন মেসেজ কোনোটারই উত্তর দিচ্ছে না। একবার ভাবলাম ফেরার দিন ওভাবে রিয়াক্ট করেছিলাম বলে কি রেগে আছে আমার ওপর, কিন্তু না, তাহলে তো সোহিনীর ফোনের উত্তর দিত, সেও তো দিচ্ছে না। এবার ধৈর্যহারা হয়ে কাকিমাকে, মানে রিজুর মাকে ফোন করলাম। ফোনটা কাকু ধরল। হ্যাঁ রে অপু, বল। হ্যাঁ কাকু, রিজু বাড়িতে না অফিসে? তা তো জানি না রে বাবু, আমি তো চেন্নাইতে, কালই এসেছি। ও বেড়াতে? না রে, তোর কাকিমা এক কাণ্ড বাঁধিয়েছে, তাকেই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। কাকিমার আবার কি হলো? আর বলিস না, শনিবার দিন ছাদ থেকে নামতে গিয়ে ভগবান জানে কিভাবে সিঁড়িতে উল্টে পড়েছে। স্পাইনাল কর্ডে মারাত্মক ইনজুরি হয়েছে। কলকাতায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে চেন্নাইতে রেফার করেছে। আচ্ছা, রিজু তাহলে বাড়িতে একা? হ্যাঁ রে, বললাম কটা মাস পিসির বাড়িতে গিয়ে থাকতে, গেল না, বললো একাই থাকবে। জানিস তো কেমন জেদি। আচ্ছা কাকু, তোমরা গিয়ে থেকে ওকে ফোনে পেয়েছো? আমি সোহিনী অনেকবার ফোন করেছি, ধরছে না। আচ্ছা দেখছি, দাঁড়া, ফোনে পেলে জানাচ্ছি। ঠিক আছে কাকু, তোমরা ভালো থেকো আর তাড়াতাড়ি ফিরে এসো। ফোনটা রেখেই সোহিনীকে ফোন করে সবটা জানালাম। ওর বাড়ি যাব ঠিক করলাম, কিন্তু এই মাসটায় আমাদের দুজনেরই খুব চাপ। সোহিনীর ফার্স্ট সেম আর আমার বেশ কয়েকটা কম্পিটিটিভ এক্সাম আছে, তাই এ মাসে আর যাওয়া হবে না। এভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। প্রথমে ফোনে রিং হচ্ছিল, ধরছিল না, এখন সুইচ অফ বলছে। এভাবে 1 মাস কাটলো কোনো রকমে। তারপর আমি আর সোহিনী মিলে একদিন দুপুরে গেলাম রিজুদের বাড়ি। ফেব্রুয়ারি মাস তখন, ভালোই ঠান্ডা। রিজুলার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, ট্রেনে করে যেতেই প্রায় 40 মিনিট লাগে। আমরা 3টে নাগাদ ওর বাড়ি পৌঁছলাম। ভেবে এসেছিলাম আজকে যে করে হোক বুঝিয়ে বাজিয়ে ওকে আমাদের সাথে বাড়ি নিয়েই যাব, এভাবে একা একা ওকে থাকতে দেব না। অনেকক্ষণ ধরে ডাকার পর রিজুলার দরজা খুলল। ওকে দেখে আমরা বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, এটা রিজুলা। অমন সুন্দর লাল টুকটুকে ফর্সা চেহারা, সেই মেয়েটার এই অবস্থা হলো কিভাবে? দরজাটা খুলে ও ভেতরে চলে গেল, আমরাও গেলাম। দরজাটা খোলাই থাকলো। ভেতরে গিয়ে সোফায় বসলাম। রিজু বসলো ডাইনিং টেবিলে, আমাদের থেকে কিছুটা দূরে। সোহিনী অনেকক্ষণ ধরে উসখুস করছিল, এবার বলেই ফেলল, ভাই তুই কি চূড়ান্ত ডায়েট করছিস, নাকি বাবা মা খেতে দিচ্ছে না? মানে কেন, কি দাবিটা কি? এরকম চেহারা বানানোর মানেটা কি? রিজুলা এই 1 মাসে আশ্চর্য হবার মতো রোগা হয়ে গেছে। কণ্ঠার হাড়, চোয়ালের হাড় সব স্পষ্ট দেখা যাচ্ছে। চোখগুলো যেন গর্তে ঢুকে গেছে। মুখটা যেন রক্ত শূন্য, ফ্যাকাশে হয়ে গেছে। উস্কো খুস্কো রুক্ষ চুল। শরীরের বেশ কয়েক জায়গায় কাটার দাগও দেখলাম, ঘাড়ের কাছে একটা এখনো তাজা। ও কোনো উত্তর দিচ্ছে না দেখে এবার আমিই বললাম,
তোকে দেখে মনে হচ্ছে হসপিটাল থেকে পালিয়ে এসেছিস। খুব পেল লাগছে রে। শরীর খারাপ? কিছু হয়েছে? কাকিমার জন্য ভাবছিস? আমার এতগুলো প্রশ্নের একটাও উত্তর দিল না ও। শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। আমি আবারও বললাম, ভাই কিছু তো বল, কি হয়েছে তোর? এরকম লাগছে কেন তোকে? আরো কিছুক্ষণ নিস্তব্ধতার পর রিজুলা কথা বলল। কি জানতে চাস বল? ওর গলা শুনে আমরা বেশ খানিকক্ষণ অবাক হয়ে বসেছিলাম। কেমন ভাঙা ভাঙা খড়খড়ে শোনাচ্ছে। এমন গলার আওয়াজ ওর নয়। আমরা কিছুতেই ঠাউর করতে পারছিলাম না কি হয়েছে। সোহিনী প্রথম কথাটা তুলল। আমার মনে হচ্ছে তোর শরীরটা ভালো নেই। কাকু কাকিমাও বাড়ি নেই। 2-3 মাস এভাবে একা একা তোকে থাকতে হবে না। তুই আমাদের সাথে চ, আমরা বসছি। তুই তোর দরকারি জিনিসপত্র সব প্যাক কর। অ্যাটলিস্ট কাকু কাকিমা ফেরা অব্দি তুই আমাদের সাথেই থাকবি। রিজুলা এবার সোহিনীর দিকে তাকালো। ওর সেই দৃষ্টিও যেন আমাদের অচেনা, কেমন তীক্ষ্ণ। এক দৃষ্টে সোহিনীর দিকে তাকিয়ে বলল, আমি ভালো আছি, তোরা বাড়ি ফিরে যা। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না এটা আমাদের ছোটবেলার বন্ধু রিজুলা। এত বছরের বন্ধুত্ব আমাদের, এরকম আচরণও কোনোদিন করেনি। সোহিনী আর কি মেরেই বলল, ও হ্যাঁ তাই তো, তোর তো প্রীতমদা আছে, আমাদের সাথে কেন যাবি? বাবা মা নেই বাড়ি, এ সুযোগ কি আর হাতছাড়া করা যায়? সোহিনীর কথা শেষ না হতেই রিজুলার চোখে যেন আগুন জ্বলে উঠল। খসখসে তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলল, প্রীতম মরে গেছে, আমি ওকে মেরেছি। এবার আমি আর সোহিনী দুজনেই হতভম্বের মতো হাঁ করে কতক্ষণ তাকিয়েছিলাম ওর দিকে, খেয়াল নেই। সম্বিত ফিরল একটা কুকুরের ডাকে। মনে পড়ল দরজাটা খোলা ছিল। কুকুরটা রিজুলাকে লক্ষ্য করে তারও স্বরে এক নাগারে ডেকে চলেছে। হঠাৎ দেখলাম রিজুলা ছুটে গিয়ে ডাইনিং টেবিলের ওপর থেকে চপারটা নিয়ে এসে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক কোপ বসালো কুকুরটার গলায়। বাইরের অল্প আলো ঘরে এসে আলো আঁধারে সৃষ্টি করেছে। সেই আচ্ছা আলোতে দেখলাম কুকুরটার প্রাণহীন শরীর মাটিতে লুটিয়ে পড়েছে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। রিজুলাও সেই জ্বলন্ত দৃষ্টিতে কুকুরটার মৃতদেহের দিকে তাকিয়ে। এবার চোখ ফেরালো আমাদের দিকে। ওর ওই দৃষ্টিতে আমার হৃদকম্পন প্রায় বন্ধ হয়ে এসেছিল। ভাবনা চিন্তার শক্তি তখন লোপ পেয়েছে আমাদের। একটাই কথা যেন মস্তিষ্ক বারবার বলে চলেছে, এখানে আর এক মুহূর্তও নয়, পালাতে হবে এক্ষুনি। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় শুরু করলাম আমরা। কতদূর দৌড়েছিলাম জানি না। এক পথচারীর সাথে ধাক্কা লাগায় আমাদের দৌড় থামল। দেখলাম আমার থেকে সোহিনীর অবস্থা আরো খারাপ। ওকে একটা দোকানে বসিয়ে চোখে মুখে জল দিলাম, জল খাওয়ালাম, নিজেও খেলাম। আশেপাশের লোকজন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল, বোধহয় পাগল ভাবছিল আমাদের। সেসব অগ্রাহ্য করে সোহিনী আমার হাত চেপে ধরে চিৎকার করে কাঁদছিল, ও আমাদের রিজু নয়, ও আমাদের রিজু নয়। কে ও? ও কে? কি হয়েছে ওর? কোনো রকমে ওকে শান্ত করে নিজেকে সামলে স্টেশনে পৌঁছলাম। ট্রেন ধরে বাড়ি ফিরলাম। সোহিনীকে বাড়ি পৌঁছে দিয়ে ওর মাকে বলে এলাম, কাকিমা ওকে এখন কিছু জিজ্ঞেস করো না, গরম কিছু খাইয়ে বরং একটু ঘুম পাড়িয়ে দিও। আমি কোনো রকমে বাড়ি এসে বাথরুমে ঢুকেছিলাম, তারপর কিছু মনে নেই। চোখ খুলল যখন দেখলাম আমি বিছানায় শুয়ে। মা বলল আমি নাকি অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গিয়েছিলাম। সেই রাতেই প্রচন্ড জ্বর আসে আমার। প্রায় দিন 15 ভুগেছিলাম। মাসখানেক পর একদিন সকালে সবে ঘুম থেকে উঠেছি,
দেখি রিজুলার বাবা ফোন করেছেন। আমি যতটা সম্ভব স্বাভাবিক হয়েই ফোন করলাম। হ্যাঁ কাকু বলো, তোমরা ফিরেছ? কাকু কিছুক্ষণ চুপ করে থেকে ধরা ধরা গলায় উত্তর দিলেন, রিজু নেই, কাল রাতে সুইসাইড করেছে। কথাটা যেন তীরের মতো বিঁধেছিল আমার বুকে। প্রাণের বন্ধু হারানোর যন্ত্রণা বুকে চেপে জিজ্ঞেস করলাম, কি কি বলছো? কেন, মানে কিভাবে? কেন তা জানি না রে মা, কাল রাতে গলায় দড়ি দিয়েছে। ও কেন আমাদের এভাবে শাস্তি দিল ভগবান? রিজুলা নেই কথাটা তখনও বিশ্বাস করতে পারছিলাম না। বন্ধু বিয়োগের যন্ত্রণায় ভাষা হারিয়েছিলাম বোধহয়। কাকু আবার বলল, তোরা আসবি তো ওকে শেষবার দেখতে? আমার কাছে সত্যিই কোনো উত্তর ছিল না। ফোনটা কেটে দিলাম। আমার ছোটবেলার বন্ধুকে ওই অবস্থায় দেখার শক্তি বা সাহস কোনোটাই আমার ছিল না। আর সেই দিনের কথা মনে পড়তে মনের মধ্যে আবার আতঙ্কের ছায়া ঘনিয়ে এলো। তার সঙ্গে নিজের উপর রাগও হলো কেন। সেদিন ওকে ওই অবস্থায় ফেলে না এলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। কিছুদিন পর পুলিশ একটা সুইসাইড নোট পেয়েছিল, যেটা আমাকে আর সোহিনীকে উদ্দেশ্য করে লেখা। সুইসাইড নোটটা পড়ে আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠেছিল। নোটে যা লেখা ছিল, অপু, সই, তোরা আমায় ক্ষমা করিস। আমার আর তোদের সাথে থাকা হলো না রে। আমার সময় ঘনিয়ে এসেছে। আমি নিজে না মরলে ওরা আমায় দগ্ধে দগ্ধে মারবে। সেদিন তোদের কথা শুনলে আজ হয়তো আমাকে এভাবে মরতে হতো না। জানিস রাজসিংহপুর থেকে ফেরার পর কি কি হয়েছে? শোন তাহলে। রাজসিংহপুর থেকে শুধু আমরা তিনজন ফিরিনি রে, ওরাও এসেছিল। আমার সাথে সব সময় ঘুরে বেড়ায়, আমার পাশে শোয়। জানিস আয়নায় মুখ দেখতে গেলে নিজের মুখের জায়গায় ওরা ঝলসানো মুখ দেখতে পায়। মুখ থেকে, গা থেকে চামড়া গলে গলে পড়ছে। উফ, কি যন্ত্রণা! সারাদিন বিভৎস একটা পোড়া পচা গন্ধ। মানুষ পোড়ালে যেমন গন্ধ বেরোয়, ঠিক ঠিক ওই রকম। গা গুলিয়ে ওঠে। অনেকগুলো মানুষ কাঁদছে, বাঁচবার জন্য পরিত্রাহী চিৎকার করছে। আমার সারা শরীরে অসহ্য জ্বালা পোড়া করে, যন্ত্রণা করে। জানিস প্রীতমদা একদিন বাড়ি এসেছিল, বারবার খালি ওই জমিটাতে রিসর্ট করার কথা বলছিল। আমার খুব রাগ হচ্ছিল। আমি ওকে বাথরুমে নিয়ে গিয়ে চৌবাচ্চায় ওর মুখটা ডুবিয়ে ধরে রেখেছিলাম অনেকক্ষণ। ও ছটফট করতে করতে মরে গেল। তারপর সেদিন মাকেও সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে করি না, কেউ যেন জোর করে করায়। আমি আটকাতে পারি না। আমি আর পারছি না রে। সারা শরীরে আমার অসহ্য যন্ত্রণা। খেতে পারি না কতদিন, ঘুমাতেও পারি না। চোখ বন্ধ করলেই খালি ওই বিভৎস ঝলসানো মুখ। আমি বেঁচে থাকলে হয়তো আরো অনেকের অনেক ক্ষতি করব। তাই আমার মরে যাওয়াই ভালো। আমরা পরের জন্ম এমনই বন্ধু হব, কেমন? তোরা ভালো থাকিস। এই ঘটনার আজ 1 বছর কেটে গেছে। বললে বিশ্বাস করবেন, রিজুকে আমার ঘরে প্রায় দেখতে পাই। সিলিং ফ্যান থেকে ঝুলছে বিছানার খানিকটা উপরে, তারপর আস্তে আস্তে দড়ি শুদ্ধ নেমে আসে বিছানায়। ঘাড়টা ভেঙে কাত হয়ে আছে, চোখ দুটো যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে এসেছে, জিভটা মুখ থেকে বেরিয়ে ঝুলছে, আর অবিরাম গোঙানির শব্দ। উফ, কি অসম্ভব নারকীয়! ওকে এভাবে সহ্য করা যায় না। ওর ওই ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো যেন এক দৃষ্টে তাকিয়ে থাকে আমার দিকে, ডাকে আমায়।
ওর ওই ডাক উপেক্ষা করতে যে বড্ড কষ্ট হয়। না, একদিন আমি ওর ডাকে সাড়া দেব। আসছি আমি রেজু, তুই দাঁড়া, আমি আসছি, আমি আসছি। এতক্ষণ শুনছিলেন শিবানীর লেখা গল্প পিছু ছাড়েনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন। আরও নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন।